আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো আজকে আমি যেই নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধনটার ধারাবাহিকতায় আজকে আমি যেই অংশটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটি হচ্ছে রাসায়নিক বন্ধনের, যে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন গঠনের কারণগুলো কি কি, এবং অষ্টক ও দুয়ের নিয়ম জিনিসটা কি। তারপর আমরা রাসায়নিক বন্ধনের যে প্রকারভেদ, অবশ্য বন্ধনের যে প্রকারভেদ সেটা দেখব। আর ফার্স্ট যে বন্ধনটা আমরা বইতে দেখেছি সেটা হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে। আর আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা কয়েকটি যৌগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, আর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো প্রথমেই কিন্তু আমরা রাসায়নিক বন্ধনটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো রাসায়নিক বন্ধনটা হচ্ছে যে আকর্ষণের কারণে দুটি পরমাণু পরস্পর একত্রে যুক্ত হতে পারে। যে আকর্ষণের কারণে দুটি পরমাণু একত্রে যুক্ত হতে পারে সেই আকর্ষণ বলটাই আমরা বলি রাসায়নিক বন্ধন বা বন্ধন শক্তি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি। তো রাসায়নিক বন্ধন গঠনের কারণ যদি আমি বলতে চাই, তো আসলে একটা বোঝার বিষয়, জানার বিষয় যে আসলে বন্ধনটা কেন করবে। তো বন্ধন করার জন্য এখানে আমরা যদি একটি লিখতে চাই, দেখো যে কারণ আমরা প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে যেই বৈশিষ্ট্য থেকে আমরা দেখতে পারি যে রাসায়নিক বন্ধনটা কারণটা কি। তো এক নম্বর কারণ কিন্তু হতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এটি একটি কারণ হতে পারে। আর দুই নম্বর হতে পারে যে মৌলসমূহের সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জন। এই দুটি কারণ রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ, যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো যে স্থায়ী ইলেকট্রন বিন্যাস বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। আর দুই নম্বরটা হচ্ছে মৌলসমূহের সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জন। তো এই দুটো যদি আমরা একটু আলোচনা করতে চাই, যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাসটা কি। আমরা জানি যে কোনো মৌল তারা ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে স্থিতিশীল অর্জন বা স্থিতিশীল যেই গ্যাসগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস, তাদের ইলেকট্রন বিন্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, বা ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো তারা অবস্থা প্রকাশ করতে চায়। যেমন দেখো, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস আমাদের এখানে আছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে রেডন। তো হিলিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা 2, নিয়নের হচ্ছে 10, আর্গনের হচ্ছে 18, ক্রিপ্টন হচ্ছে 36, আর এটা হচ্ছে 54, আর ওজিনেসন, আর এটা হচ্ছে 54, এটা 86, আর এটা হচ্ছে 118, এটা আমরা জানি। তো এই নিষ্ক্রিয় গ্যাসের ভিতরে শুধু হিলিয়াম বাদ দিয়ে বাকি যে কয়টা আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে তাদের সর্ববহিষ্ঠ স্তরে যে 8টি ইলেকট্রন থাকতে পারে, সেই 8টি ইলেকট্রন দ্বারাই সর্ববহিষ্ঠ স্তরটি পূর্ণ আছে। তো অন্যান্য যে মৌলগুলো আছে তারাও কিন্তু এই 6টা মৌলের মতো আকৃতি করতে চায়, মানে স্থিতিশীল হতে চায়। আর যার কারণে কেউ ইলেকট্রন ছাড়ে এবং কেউ ইলেকট্রন গ্রহণ করে। আর এটাই কিন্তু রাসায়নিক বন্ধনের একটি কারণ, যে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে এই স্থিতিশীল যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল অর্জন বা ইলেকট্রন অর্জন করা। তো এটি একটি কারণ। আর একটা ছিল হচ্ছে স্থৈতিক শক্তি অর্জন। তার মানে স্থৈতিক শক্তি হচ্ছে এখানে এমন একটি বিষয় যে যার স্থিতিক শক্তি যত কম সর্বনিম্ন হবে সেই যৌগ বা মৌলগুলো তত বেশি স্থিতিশীল হবে। তো সেই জন্য কিন্তু তারা বেশি সর্বনিম্ন স্থৈতিক শক্তি অর্জন করতে চায়, এবং তার কারণে কিন্তু দুইটি মৌল পরস্পরের কাছে আসলে কিন্তু রাসায়নিক বন্ধন ঘটে থাকে। তো এই দুটি হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের মূল কারণ আমরা দেখতে পারি। আমরা যদি একটা মৌল নিয়ে আলোচনা করি, তো দেখো আমরা যদি সোডিয়াম নিয়ে আলোচনা করি, তো সোডিয়ামের ইলেকট্রন আছে আমরা জানি হচ্ছে 11টা। তো 1s2, 2s2,
2p হচ্ছে 6 আর 3s1 একটা, তার মানে তৃতীয় শক্তি স্তরে দেখো একটি ইলেকট্রন আছে। তো এই একটি ইলেকট্রন সে কিন্তু ছেড়ে দিতে পারে, ছেড়ে দিলে খুব সহজে এরকম একটি ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে 1s2 2s2 2p6। তো এখানে দেখো যে দ্বিতীয় স্তরে কিন্তু 8টি মৌল বা 8টি ইলেকট্রন আছে। তো এই 8টি ইলেকট্রন আছে বাইরের স্তরে, কার বাইরের স্তরে কিন্তু এই নিয়নের 8টি ইলেকট্রন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা নিয়নের মতো লিখতে পারি যে এটি হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। এটি হচ্ছে সোডিয়াম, ছেড়ে ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে স্থিতিশীল মৌলের মতো বা নিষ্ক্রিয় গ্যাসের মতো। একই রকমভাবে কেউ গ্রহণ করেও করতে পারে, যেমন হচ্ছে ক্লোরিন, তার বাইরের স্তরে 7টি ইলেকট্রন আছে, সে কিন্তু এটা গ্রহণ করে 8টি ইলেকট্রন করতে পারে। তো আমরা এটা পরবর্তীতে দেখব। তো এটি হচ্ছে কিন্তু আমাদের রাসায়নিক বন্ধন গঠনের কারণ গেল যে দুটি কারণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন, আর একটা হচ্ছে নিম্ন স্থৈতিক শক্তি অর্জনের জন্য দুটি মৌল পরস্পর কাছাকাছি আসে। সাধারণত এটাকে আমরা নিষ্ক্রিয় রাসায়নিক বন্ধনের মূল কারণ হিসেবে ধরে নিই যে স্থৈতিক শক্তি অর্জনের জন্য দুটি মৌল যখন পরস্পর কাছাকাছি আসে তখন কেউ ধনাত্মক ক্যাটায়নে রূপান্তরিত হয়, কেউ অ্যানায়নে রূপান্তরিত হয়। সেখানে নিট শক্তি বল, যেখানে আকর্ষণ বিকর্ষণ বলের নিট বলটা বেশি হয়, আকর্ষণ শক্তি বলটা বেশি হয়, তখনই কিন্তু তারা পরস্পর একটা বন্ধনে আবদ্ধ হয়ে রাসায়নিক বন্ধন গঠন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল আমাদের রাসায়নিক বন্ধনের কারণ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অষ্টকের নিয়ম এবং হচ্ছে দুইয়ের নিয়ম। তো অষ্টকের নিয়ম কিন্তু ইতিমধ্যে আমরা একটু দেখে রেখেছি যে দেখো অষ্টকের নিয়মটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে, অষ্টক মানে কিন্তু আমরা বুঝতেছি যে 8-এর কোনো একটা এখানে ধারাবাহিকতা আছে। তো অষ্টকের নিয়ম হচ্ছে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে সর্বশেষ স্তরে যদি তারা 8টি ইলেকট্রন পূর্ণ করতে পারে তাহলে সেই নিয়মটাকে বলা হয় অষ্টকের নিয়ম। আমি আবার বলছি যে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে যদি সর্ববহিস্থ স্তরটি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে পারে তাহলে সেই নিয়মটাকে বলা হবে অষ্টকের নিয়ম। তো এমন আমরা যদি একটু দেখি যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। সেই ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2 2s2 2p6 3s2, তো গেল আমাদের হচ্ছে 10টা 12টা, আর আমাদের 3p-তে থাকে হচ্ছে 5, টোটাল হচ্ছে আমাদের 17টা ইলেকট্রন গেল। এখন দেখো বাইরের স্তরে এখানে আমাদের ইলেকট্রন আছে কিন্তু হচ্ছে 7টা, তাহলে কিন্তু তার আর একটা ইলেকট্রন সে যদি অর্জন করতে পারে, একটা ইলেকট্রন যদি নিতে পারে তাহলে কিন্তু বাইরের স্তরে তার 8টি হয়ে যেতে পারে, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। সেই জন্য সে কি করে, একটি ইলেকট্রন গ্রহণ করে। যখন একটি ইলেকট্রন সে গ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু এখানে হয়ে যায় আমাদের লাস্টের যে 3 নম্বর স্তরটা আছে সেখানে কিন্তু 1s 3s2 আর 3p কিন্তু 6 হয়ে যায়। তার মানে এটি অর্জন হয় হচ্ছে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস। তো এটা গেল আমাদের বাইরের স্তরটি 8টি করলো, এই জন্য একটি হচ্ছে অষ্টকের নিয়ম। একই রকমভাবে যদি কেউ ছেড়ে গ্রহণ করতে চায়, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দেয়, বাইরের স্তরে কিন্তু তারা 8টি ইলেকট্রন পূর্ণ করেছে, যার কারণে সেটাও কিন্তু অষ্টকের নিয়মের ভিতরে পড়ে। তো একই রকমভাবে যদি ইলেকট্রন গ্রহণ এবং ছেড়ে দুটি বাইরের স্তরে দুটি ইলেকট্রন করতে পারে সেটাকে আমরা বলবো হচ্ছে দুইয়ের নিয়ম। তো দুইয়ের নিয়ম খুব কম সংখ্যক মৌল দুইয়ের নিয়ম মেনে চলে। তো আমরা একটু দেখি দুইয়ের নিয়ম মানে হচ্ছে এখানে যেমন লিথিয়াম যদি আমরা আলোচনা করি 3, সেই ক্ষেত্রে কিন্তু 1s2 আর 2s হচ্ছে 1। তো দেখো এখানে যদি এই দ্বিতীয় স্তরে যে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে তাহলে কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তার মানে আমাদের হবে 1s2। এটা যখন হবে তখন কিন্তু এখানে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়ে গেল। তাহলে তার সর্বশেষ স্তরে কিন্তু 2টি ইলেকট্রন হয়ে গেল। এটি হচ্ছে দুইয়ের নিয়ম। একই রকমভাবে গ্রহণ করেও হতে পারে দুইয়ের নিয়ম, যেমন হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে কিন্তু দুইয়ের নিয়মে সে H2 মানে তৈরি করে। তো এটি গেল আমাদের অষ্টক এবং দুইয়ের নিয়ম। আমরা অষ্টক এবং দুইয়ের নিয়ম যদি একটু ভালো করে বুঝি তাহলে কিন্তু আমরা রাসায়নিক যে বন্ধনের ক্ষেত্রে কেউ ইলেকট্রন ছাড়লে কেউ ইলেকট্রন গ্রহণ করবে এটা কিন্তু আমরা আগে থেকে একটু ধারণা পেতে পারি। এখন আমি যাব রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। তো রাসায়নিক বন্ধন প্রকারভেদের আগে আমি একটু তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। এই বিষয়টা কিন্তু আমাদের জানার দরকার। ক্যাটায়ন আর অ্যানায়ন বা ধনাত্মক
আধান আর ঋণাত্মক আধান। তো ক্যাটায়ন মানে ধনাত্মক আধান, তার মানে কোনো মৌল যদি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে যদি ধনাত্মক আয়নে পরিণত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। তো দেখো এখানে এর আগে আমরা যে সোডিয়াম প্লাস দেখেছি, তারপর হচ্ছে লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল সেটা দেখেছি। তো একই রকমভাবে যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করি, তো ম্যাগনেসিয়াম কিন্তু দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, দুটি ইলেকট্রন ছেড়ে দিলে 2+ হয়। তো দুটি ইলেকট্রন ছেড়ে দিলে যেহেতু 2+ হয়, সেই ক্ষেত্রে এই 2+ ম্যাগনেসিয়ামকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন। আর কি যদি ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন। যেমন এখানে যদি অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমাদের হবে হচ্ছে অক্সিজেন 2 ইলেকট্রন, সেক্ষেত্রে কিন্তু হবে অক্সিজেন 2-। এই ক্ষেত্রে এই যে অক্সিজেন 2- এটা কিন্তু হচ্ছে অ্যানায়ন। এই বিষয়টা আমাদের জানতে হবে, কারণ আমরা যখন রাসায়নিক বন্ধন প্রকারভেদ পড়ব, যে রাসায়নিক বন্ধনের প্রকারভেদ আমরা টোটাল এখানে কয়েকটি রাসায়নিক বন্ধন দেখব। তো তার ভিতরে আজকে আমরা আয়নিক বন্ধনটা দেখব। তো রাসায়নিক বন্ধন সাধারণত কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড, 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন, বা কোভ্যালেন্ট বন্ড, 3 নম্বর হচ্ছে সন্নিবেশ বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এরপরে 4 নম্বরটা দেখব হচ্ছে ধাতব বন্ধন। যে হচ্ছে মেটালিক বন্ড। তো এই 4টা বন্ধনের ছাড়া আরও কিছু আমাদের দুর্বল আকর্ষণ বন্ধন আছে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে, হাইড্রোজেন বন্ধন আছে, ডাইপোল আকর্ষণ বল আছে। সেই ক্ষেত্রে আমরা ওটা পরে দেখব। আজকে আমরা এই 4টার ভিতরে প্রথম যে আয়নিক বন্ধনটা আছে, সেই আয়নিক বন্ধনটা কেন হয়, কাকে বলে, এবং কয়েকটি মৌলের ক্ষেত্রে আমরা কিভাবে আয়নিক বন্ধনটা গঠন হয়, এবং আরেকটি বিজ্ঞানী লুইস, সেই বিজ্ঞানী লুইস কিভাবে আয়নিক বন্ধনটা ব্যাখ্যা করেছেন, আমরা সেই মতে রাসায়নিক বন্ধনটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো রাসায়নিক বন্ধনটা দেখা যাক কাকে বলে। তো রাসায়নিক বন্ধন একটি ধাতু যখন ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, আর একটি অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন মানে অ্যানায়নে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়, তখন ধাতব আয়ন আর ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন যখন তারা পাশাপাশি বন্ধনের মাধ্যমে বা অথবা আকর্ষণ বলের মাধ্যমে তারা পরস্পর বন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে, তখন সেই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। তো এখান থেকে কিন্তু আমরা সংজ্ঞা পেতে পারি যে ধাতু ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে যখন পরিণত হয়, এই ধনাত্মক আর ঋণাত্মকের ভিতরে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের কারণে তারা যে বন্ধন গঠিত করে, সেই বন্ধনকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ধন। তো আমি এখানে কিন্তু একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কথা বলেছি। তো আয়নিক বন্ধনের মূল কারণ হচ্ছে কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে কিভাবে আয়নিক বন্ধনটা সম্পন্ন হয় এই কয়েকটি যৌগের ক্ষেত্রে। তো আয়নিক বন্ধন হতে হলে অবশ্যই একটি ইলেকট্রন ছাড়তে হবে, বা কাউকে ইলেকট্রন ছাড়তে হবে আর কাউকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা সম্পন্ন হয় তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আমি আবার বলতেছি, যে বন্ধনে ইলেকট্রন ছাড়া অথবা গ্রহণ করা এই দুটির মাধ্যমে সম্পন্ন হয়, সেই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। তো এখানে আমি প্রথমে লিখে রেখেছি সোডিয়াম ক্লোরাইড। সাধারণত যদি আমরা এভাবে দেখি যে সোডিয়াম প্লাস Cl2 এভাবে বিক্রিয়া করে আমাদের NaCl হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু 2 দিব, আর 2 দিলে কিন্তু এখানে আমরা একটা 2 দিয়ে দিব। তো এখানে একটা বিষয় চিন্তা করে দেখো, এখানে সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে বন্ধন করে সোডিয়াম ক্লোরাইড বন্ধন করেছে বা যৌগ গঠন করেছে। সেটা মূল বিষয়টা কি ছিল, আমরা জানি সোডিয়াম ইলেকট্রন ছাড়ে আর ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে। তো এখানে বিষয়টা এমন, দেখো সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা এভাবে করি 1s2
2s2 2p6 3s হচ্ছে 1। সেই ক্ষেত্রে কিন্তু সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিলে আমাদের বিষয়টা এমন হয় যে 1s2 2s2 2p6 আর 3s এ যে 1টা ছিল সেই ইলেকট্রনটা আমরা কি করলাম, ছেড়ে দিলাম, দিয়ে ইলেকট্রনটা এখানে রাখলাম। আর যেই একটা ইলেকট্রন ছেড়েছে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে কে, ক্লোরিন। সেক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আবার ছিল 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p হচ্ছে 5। তো এখানে কিন্তু তার একটি ইলেকট্রন গ্রহণ হবে। তো একটি ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তো আমাদের এই একটি ইলেকট্রন গ্রহণ করার পরে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 আর 3p হচ্ছে 6। তো এই বন্ধনটা কিন্তু এখানে গঠন হলো। তো এখানে গঠন হওয়ার পরে কিন্তু এখানে আমাদের হবে এটা হচ্ছে মাইনাস, আর এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে প্লাস। তা এখানে সোডিয়াম কিন্তু দুইটা আমাদের বিক্রিয়া করাতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে সোডিয়াম দুটি মৌল আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে যৌগটা গঠন করেছে। এটা হচ্ছে আমাদের বেসিক যে জিনিস, সেটা আমরা এটা আরেকভাবে দেখি। দেখো, তার আগে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে সোডিয়ামের বাইরের স্তরে আছে ইলেকট্রন মাত্র একটা, এটা হচ্ছে সোডিয়াম। আর ক্লোরিনের বাইরের স্তরে ইলেকট্রন আছে 7টা। তাহলে এর বাইরের স্তরে 8টা করতে হলে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে, তাহলে দ্বিতীয় স্তরে 8 ইলেকট্রন থাকবে। মানে এই জায়গাটায় যে 8টি ইলেকট্রন ছিল সেই 8টি আমরা খুঁজে পাবো যদি উপরেরটা ছেড়ে দেয়। আর এই ইলেকট্রনটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে দেখো যে ক্লোরিনের কিন্তু বাইরের স্তরে 8টি ইলেকট্রন হয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা কি হচ্ছে, একটি ক্লোরিন একটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে একটা সোডিয়াম, আর সেই ক্লোরিনটা একটি ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে। যার কারণে কিন্তু এখানে আমাদের হচ্ছে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন হচ্ছে মাইনাস। এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসটা আমাদের কিন্তু সোডিয়াম ক্লোরাইড গঠন করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সোডিয়াম প্লাস, আর হচ্ছে এখানে পাচ্ছি আমরা প্লাস হচ্ছে ক্লোরিন, সোডিয়াম প্লাস ক্লোরিন। এখান থেকে আমাদের হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, যেটা আমরা সংক্ষেপে লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইডের যে ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে যে বিক্রিয়াটা হয়, আয়নিক বন্ধনটা হলো, সেটা দেখালাম। এখন আমরা এটাকে যদি লুইসের প্রক্রিয়া একটু দেখি, তাহলে আমরা এভাবে দেখতে পারি। দেখো যে বিজ্ঞানী লুইস এভাবে দেখানোর চেষ্টা করেছে যে সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটা আছে, সেই সর্বশেষ স্তরের ইলেকট্রনটা সে ডট অথবা ক্রস দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এভাবে যে সোডিয়ামের বাইরের স্তরে ইলেকট্রন আছে একটি, তো আমরা একটি ডট দিয়ে বোঝালাম। আর ক্লোরিনের বাইরের স্তরে ইলেকট্রন আছে কিন্তু টোটাল আমাদের হচ্ছে 7টা। সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে 7টা এভাবে বোঝালাম ক্রস দিয়ে। তাহলে কি ঘটনা ঘটলো, এই যে জিনিসটা যদি আমরা এখানে দিয়ে দিই, এই জায়গাটা দিয়ে দিই, তাহলে আমাদের এমন হলো যে সোডিয়াম প্লাস হয়ে গেল আর ক্লোরিনটা হচ্ছে মাইনাস হয়ে গেল। তার মানে সোডিয়াম এখানে যে একটি ডট ছিল এটা হয়ে গেল হচ্ছে সোডিয়াম প্লাস, আর এখানে যে ক্লোরিন ছিল একটি ডট হবে এখন, আর এটা একটু ছেড়ে দিছে, আর এখানে হচ্ছে এরকম আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু এটা হলো Cl মাইনাস। আর যখন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস একত্রে বিক্রিয়া করবে, তারপরে কিন্তু আমাদের এটা হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আয়নিক বন্ধনের মূল যে জিনিস এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা যদি করাই, তাহলে কিন্তু তোমাদের যে পরবর্তী যে আরও কয়েকটি মৌল আছে, যৌগ আছে, যেগুলো তোমরা একাই প্র্যাকটিস করলে বুঝতে পারবা। তো এখন আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আয়নিক বন্ধনটা কিভাবে সম্পন্ন হয়। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে করার চেষ্টা করি, তো ম্যাগনেসিয়ামের বাইরের স্তরে কিন্তু আছে আমাদের দুটি ইলেকট্রন, আর ভিতরে আছে 8টি। প্রথম স্তরটি আমরা এখানে আঁকালাম না, তো এটা ম্যাগনেসিয়াম। আর অক্সিজেনের বাইরের স্তর, প্রথম স্তরে আমাদের থাকলো হচ্ছে বাইরের স্তরে থাকলো হচ্ছে দুটি, আর বাইরের স্তরে আছে আমাদের 6টি। তো একটা বিষয় চিন্তা করে দেখো, এটি হচ্ছে ম্যাগনেসিয়াম আর এটি হচ্ছে অক্সিজেন।
তো এখানে ম্যাগনেসিয়াম যদি বাইরের স্তরে এই দুটি ইলেকট্রন ছেড়ে দিতে পারে কোনোভাবে বা ছেড়ে দেয়, তাহলে কিন্তু সেটা কার মতো আকৃতি ধারণ করবে, নিয়নের মতো আকৃতি ধারণ করবে না। বাইরের স্তরে আর 8টি ইলেকট্রন থাকবে, টোটাল তার 10টি ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রে কিন্তু নিয়নের আকৃতি ধারণ করতে পারে। আর যে ইলেকট্রন দুটি ম্যাগনেসিয়াম ছেড়ে দিল, এই ইলেকট্রন দুটি যদি অক্সিজেন আবার গ্রহণ করে নেয়, তাহলে কিন্তু অক্সিজেনের বাইরের স্তরে কিন্তু 8টি ইলেকট্রন হয়ে যায়, সেটাও কিন্তু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাহলে বিষয়টা কেমন ঘটলো, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, আরও দুটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করলো, তার মানে ইলেকট্রন ছেড়ে দিলে ম্যাগনেসিয়াম প্লাস হয়ে গেল, আর অক্সিজেন গ্রহণ করার কারণে অক্সিজেন মাইনাস হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু প্লাস এবং মাইনাস, তার মানে ইলেকট্রন ছেড়ে এবং গ্রহণ করার মাধ্যমে কিন্তু আয়নিক বন্ধন সম্পন্ন হলে তাহলে এমন হতে পারে যে এই দুটি ইলেকট্রন এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে অক্সিজেনের কাছে, সেই ক্ষেত্রে ঘটনা ঘটবে কি, ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিছে, দিয়ে কি হবে 2+, আর যে দুটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেই দুটি ইলেকট্রন গ্রহণ করবে অক্সিজেন, তার মানে হবে 2-, তার ক্ষেত্রে হবে অক্সিজেন 2-। তাহলে মূল বিক্রিয়াটা কি হলো, মূল বিক্রিয়াটা হলো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া করে আমাদের হলো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ আর অক্সিজেন 2-, বা আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড। এটি গেল কিন্তু ইলেকট্রন ছেড়ে এবং গ্রহণ করে। আমরা এই ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু যে আধুনিক ইলেকট্রন বিন্যাস আছে 1s2 2s2 ভাবে, সেভাবে কিন্তু আগে যেটা সোডিয়ামের ক্ষেত্রে করলাম এভাবে করতে পারি। এখন যদি আমরা লুইস প্রক্রিয়ায় দেখাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দেখাতে পারি যে লুইস প্রক্রিয়াটা, যে ম্যাগনেসিয়াম বাইরের স্তরে দুটি ইলেকট্রন আছে আর অক্সিজেনের বাইরের স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 6টি। সেই ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু ম্যাগনেসিয়াম এখান থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারে, এভাবে দুটি ইলেকট্রন নিয়ে নিল, নিলে এখানে আমাদের হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এখানে হবে অক্সিজেন, আমাদের এখন ইলেকট্রন আছে টোটাল হচ্ছে 8টা, তো এখানে হচ্ছে ইলেকট্রন আছে 8টা, সেই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন হলো 2-, যে দুটি ইলেকট্রন সে গ্রহণ করেছে, তো এখানে ইলেকট্রন আর গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডটা পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকমভাবে যদি ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার ক্ষেত্রে যদি তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে তারপর আয়নিক বন্ধনটা করতে চাও, তাহলে কিন্তু একই রকমভাবে তোমরা করতে পারবা বলে আমি আশা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এতটুকু বোঝার একটু চেষ্টা করলাম যে আয়নিক বন্ধনটা কেন সম্পন্ন হয় বা আয়নিক বন্ধনের মূল কারণ কি। মূল কারণ কিন্তু আমরা বুঝলাম যে স্থিতিশীলতা অর্জন। তো মূল কারণ যেহেতু আমাদের স্থিতিশীলতা অর্জন আসলো, আর স্থিতিশীলতা অর্জন সে কীভাবে অর্জন করবে, সে স্থিতিশীলতা অর্জন করবে হয় ইলেকট্রন ছেড়ে দিয়ে, না হলে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন, আর এটার মাধ্যমে যে বন্ধনটা হয় সেটা কিন্তু আয়নিক বন্ধন। এবং যদি ইলেকট্রন ছেড়ে সর্ববহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন পূরণ করে তাহলে সেটা হবে অষ্টকের নিয়ম, আর যদি ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে 2টা ইলেকট্রন পূর্ণ করে সেটা হবে 2-এর নিয়ম। তাহলে কিন্তু একটার সাথে রিলেটেড, অষ্টক আর 2-এর নিয়ম করতে গেলে কিন্তু আমাদের আয়নিক বন্ধনটা হয়ে যাচ্ছে। আর আয়নিক বন্ধনের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। এই ছাড়া এবং গ্রহণ করার মাধ্যমে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডটা দেখলাম। একই রকম ভাবে তোমরা ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা একটু বাসায় ট্রাই করবে। আর পরবর্তীতে আমরা যখন বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, তখন আরো ইম্পর্টেন্ট যেই আয়নিক বন্ধনগুলো আছে যেটা আমরা বুঝতে পারি না, বুঝতে সমস্যা হয়, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো, আর দোয়া করি সবাই সুস্থ থাকো, প্রত্যেকেই পরিবার নিয়ে সুস্থ থাকো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সবার দ্বার প্রান্তে তোমরা পৌঁছে দিবে, যার কারণে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করতে হবে এবং নিজেরাই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা অন করে দিবা। এই কারণে দিবা যে পরবর্তী যেই এর পরের যে অংশটা আমি পড়াবো, সমযোজী বন্ধন অথবা আয়নিক বন্ধনের যেই বৈশিষ্ট্যগুলো আছে বা আয়নিক বন্ধন কী কারণে হয় সেটা আমরা যদি দেখব বৈশিষ্ট্যগুলা, তখন কিন্তু অবশ্যই সবার আগে ওই ভিডিওটা তোমরা আপলোড পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই শেষ করব। তো পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।